তো ফার্স্ট ক্লাসে আমরা কি পড়েছি, যেখানে গভর্নর জেনারেল ভাইসরয় শুরু থেকে আমরা পড়েছি। গভর্নর জেনারেল ফার্স্ট ক্লাসে গভর্নর জেনারেল এন্ড ভাইসরয়। আচ্ছা, কিছু কোশ্চেন আমি প্রথমে বলি, সেই কোশ্চেন গুলো আমার সাথে একটু ডিসকাস করে তার বলো আগে যারা জানো, তারপর আমরা শুরু করছি। এই যে দেখো কোশ্চেন কিছু এমসিকিউ আমরা আজকে থেকে যেটা করলাম, যেভাবে এমসিকিউ দেব সেভাবে কিন্তু এমসিকিউ গুলো আমরা প্রোভাইড করব। এক মিনিট দাঁড়াও। আচ্ছা বলো, প্রথমত বলো বাংলার গভর্নর প্রথম কে ছিল? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিল বাংলার প্রথম গভর্নর। কত সালে হয়েছিল? ওই 1757, যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধ, পলাশি নামক একটা মাঠে হয়েছিল। আমরা দেখেছি যে বাংলার নবাবদের সাথে ব্রিটিশদের একটা সবসময় একটা মনের মধ্যে মানে একটা ঝামেলা লেগেই থাকতো। মোগল সম্রাটরা সবসময় কিছু টাকার বিনিময়ে কিছু বিভিন্ন কারণে কি করতো, ব্রিটিশদেরকে একচেটিয়া বা ব্যবসা বাণিজ্য করার একটা পারমিশন দিয়েই এসেছে। সবসময় কিছু টাকা, যেমন ফারুক সিয়ার ফরমান তোমরা শুনেছো। ফারুক সিয়ার বলে একজন রাজা ছিল মোগল সম্রাট, যে বার্ষিক কিছু টাকার বিনিময়ে ব্রিটিশদেরকে ব্যবসা করার একটা সুযোগ দিয়েছিল। বলতো ব্রিটিশরা প্রথম কখন ভারতে এসেছিল? কোন রাজা? যখন মোগল সম্রাট কে ছিল? মোগল সম্রাট জাহাঙ্গীর ছিল। কত সালে মোটামুটি পারমিশন নিতে এসেছিল? দুটো ইয়ারের কথা বলেছিলাম, 1609 আর একটা 1615। এটা স্যার স্টিফেন হকিন্স আর স্যার টমাস রো। স্টিফেন হকিন্স আর স্যার টমাস রো, যার মধ্যে খুব কোয়ালিটি ছিল, যে বিভিন্ন ভাষায় কথা বলতে পারতো এবং রাজার মন বিভিন্ন ভাবে ফ্যাসিনেটেড করে দিয়েছিল, রাজার মন মুগ্ধ করেছিল। ঠিক আছে, বিভিন্ন কারণ। তো এইভাবে রাজা তাকে পারমিশন দিয়ে দিল, জাহাঙ্গীর, যে তোমরা এখানে থাকার এবং বাণিজ্য করার একটা পারমিশন দিয়েছিল। ইংরেজরা ছিল একটা দুর্ধর্ষ জাতি। কেমন? তারা কিছুই নিয়ে আসেনি নিজের দেশ থেকে। তারা অন্যরা যেমন ধরো ফ্রেঞ্চ বলো, বাকি যারা পর্তুগিজ যারা এসেছিল, তারা কিছু নিয়ে আসতো এবং এখানে এসে ব্যবসা বাণিজ্য করতো। কিন্তু ব্রিটিশরা কোন রকম ভাবে কিছু নিয়ে আসেনি তারা এখান থেকে নিয়ে, ভারতীয়দের কাছ থেকে নিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করতো। রবার্ট ক্লাইভের পর এখানে দেখলাম পলাশির যুদ্ধের পরাজয় হয়ে গেল সিরাজের, এবং তারপর ব্রিটিশদের একটা বিরাট রুল ছিল, যেমন ধরো ডিভাইড এন্ড পলিসি। ডিভাইড এন্ড যে দুটো রাজা আছে, ধরো দুটো রাজার মধ্যে একজন রাজাকে সাপোর্ট করলো, তার এগেনস্টে যুদ্ধ করলো, একজনকে হারিয়ে দিল, তারপর দুটো কিংডমকে ক্যাপচার করে নিল। তাহলে এই ডিভাইড এন্ড রুল পলিসিটা খুব ইম্পর্টেন্ট এবং খুব এটা সাকসেসফুল রুল। ঠিক আছে, তারপর ধরো তোমার এলো বাংলায়। বাংলায় তোমার যেটা হলো, যেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধে কখন হয়েছিল বলো? 1764। এবং বাংলাতে ডুয়েল গভর্নমেন্ট কি শুরু হলো? ডুয়েল গভর্নমেন্ট, দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিল? রবার্ট ক্লাইভ। তারপর কি হলো? দেওয়ানি লাভ। কত সালে হলো? 1765। 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ, একচেটিয়া ব্যবসা করার অধিকার কারা? ব্রিটিশরা পেয়ে গেল। তারপর লিখিত ভাবে আমরা দেখেছি যে প্রথম যে রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? খাতা না দেখে বল। 1773। 1773 সালে প্রথম রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল, এবং 1773 সালে রেগুলেটিং এটা পাস হলো, এবং সেখানে কি ঠিক হলো? যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই পোস্টটা ঠিক হলো।
গভর্নর জেনারেল অফ বেঙ্গল। প্রথম হলেন ওয়ারেন হেস্টিংস 1773 সাল 1773। এই 1773 থেকে 1700 কত ছিল, কতদিন পর্যন্ত? 1785, 1785 এই সময় পর্যন্ত ছিল। আচ্ছা, এই সময় আরেকটা বিরাট বিরাট ঘটনা ঘটেছে, আমি ইম্পর্টেন্ট জিনিসগুলোকে নিয়ে জিজ্ঞেস করে পরের টপিকে যাচ্ছি। যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1774। আচ্ছা, প্রথম সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিল? স্যার এলিজা এমপে। স্যার এলিজা এমপে ছিল সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। আচ্ছা, একই সময় আরেকটা জিনিস ঘটেছিল, লেখা না থাকলে লিখে রাখবে, কলকাতা মাদ্রাসা। কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতা মাদ্রাসা 1781 সাল, লেখা নেই দেখবে, 1781 সাল কলকাতা মাদ্রাসা। আচ্ছা, এরপর আরেকটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছিল? কত সালে? এশিয়াটিক সোসাইটি হচ্ছে 1784 সাল, 1784। স্যার উইলিয়াম জোন্স, এই নামটা মনে রাখবে, বহুবার বহু পরীক্ষায় এসেছে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা বলবো, যেটা হচ্ছে ওই যে গীতা, দা গীতার ইংলিশ ট্রান্সলেশন করেছিল কে? চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স প্রথম ইংরেজি ভাষায় গীতা, দা গীতা কে ট্রান্সলেট করেছিল চার্লস উইলকিন্স। বিশেষ আগ্রহ ছিল কার? এই ওয়ারেন হেস্টিংস এর একটা বিশেষ আগ্রহ ছিল, এবং চার্লস উইলকিন্স 1785 সময়, এই সময়টা একটা ট্রান্সলেশন করেছিল। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো বলা হয়ে গেছে। তারপর দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়েছিল, দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল, দ্বৈত শাসন ব্যবস্থা তুলে নেওয়া হয়েছিল। তারপর 1786 থেকে 96 এই সময় কে ছিলেন ভারতের বাংলার গভর্নর জেনারেল? কর্নওয়ালিস। আচ্ছা, কর্নওয়ালিস কি বলা হয়? দ্য ফাদার অফ সিভিল সার্ভিস। ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে, সিভিল সার্ভিস পরীক্ষার জনক বলা হয়। তিনি একটা ব্যবস্থা প্রচলন করেছিলেন, যেটার নাম ছিল 10 সালা বন্দোবস্ত, লিখে রাখবেন, 10 সালা বন্দোবস্ত। 10 সালা বন্দোবস্ত চালু করেছিলেন 1790, 1790 খ্রিস্টাব্দে। এবং একটা 1793 নতুন আরেকটা ব্যবস্থা প্রচলন করেছেন, যেটার জন্য বিখ্যাত, যেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, যা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। কি নাম? চিরস্থায়ী বন্দোবস্ত। এটা হচ্ছে 1793, 1903, 1793 চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে কে প্রচলন করেছিল? লর্ড কর্নওয়ালিস। কত সালে করেছিল? 1793। আচ্ছা, তারপর বাংলার গভর্নর জেনারেল কে ছিল? সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন, হ্যাঁ, হ্যাঁ, ওটাই সূর্যাস্ত। আচ্ছা, এরপরে যেটা যে ছিল 1793 থেকে 98, জন সোর ছিল। তারপর কে ছিল? ওয়েলেসলি। কি কোন ব্যবস্থা প্রচলন করেছিল? ওয়েলেসলি কি করেছিল? অধীনতামূলক মিত্রতা নিয়ে, সেটা ইংলিশে কি বলা হয়? হ্যাঁ, সাবসিডিয়ারি অ্যালায়েন্স। ডকট্রিন অফ ল্যাপসটা কি? সত্য বিলোপ নীতি। আচ্ছা, তারপর ওয়েলেসলির পর একজন ছিল লর্ড বার্লো বলে, 2 বছরের মতো। তারপর লর্ড মিন্টো। আর লর্ড মিন্টোর সময় একটা সন্ধি হয়েছে, যেটা অমৃতসরের সন্ধি নামে পরিচিত। কত সালে? 1809, 1809 অমৃতসরের সন্ধি নামে পরিচিত। আচ্ছা, এরপরে একটা ব্যবস্থা চালু করেছিল লর্ড হেস্টিংস 1813 থেকে 23, এই সময়টা ছিল লর্ড হেস্টিংস। ব্যবস্থাটার নাম ছিল রায়তওয়ারি বন্দোবস্ত আর মহলওয়ারি বন্দোবস্ত। রায়তওয়ারি, আরেকটা হচ্ছে মহলওয়ারি বন্দোবস্ত। উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে দুটো বন্দোবস্ত চালু করেছিল, একটা হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত আর একটা মহলওয়ারি বন্দোবস্ত। এই রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল 1820 সালে, 1820 সালে, 1820 সালে। আর এটি হচ্ছে 1822 সাল। তাহলে মহলওয়ারি বন্দোবস্ত
এটা জমিদারি প্রথা অনুসারে জামিনদারি সিস্টেম, তোমরা জানো যে সিস্টেমটা ছিল। এই রায়তওয়ারি মহালওয়ারি এই দুটো সেটেলমেন্ট ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন হয়। দক্ষিণ ভারতে যেটা রায়তওয়ারি, রায়তওয়ারি হচ্ছে দক্ষিণ ভারতে ব্র্যাকেটে লিখে রাখবে, আর মহালওয়ারি হচ্ছে উত্তর ভারতে। স্যার টমাস মুনরো, মনে রাখবে টমাস মুনরো কার উদ্যোগে হয়েছিল? টমাস মুনরো। স্যার টমাস মুনরোর উদ্যোগে 1820 সালে আমরা রায়তওয়ারি বন্দোবস্তের কথা বলছি। রায়তওয়ারি বন্দোবস্ত স্যার টমাস মুনরো 1820 সাল দক্ষিণ ভারতে যে বন্দোবস্ত চালু হয়েছিল সেটা রায়তওয়ারি, এটা হচ্ছে মহালওয়ারি। আচ্ছা, এরপর কে ছিল? লর্ড হেস্টিংস এর পর 1800 চলে এলো। ওই সময়টাতে লর্ড হেস্টিংস এর পর একটু পরপর জিনিসগুলোকে যে কোনো ভাবে যদি কোনো কিছু করা যায় মনে রাখার জন্য সেটা করতে হবে। এরপর ওখানে আছে লর্ড উইলিয়াম বেন্টিং। তার আগে সেরকম ইম্পর্টেন্ট নেই, একজনের নাম ইম্পর্টেন্ট যেগুলো একটু বলে দিচ্ছি, তারপর আমরা বাকি পড়বো। লর্ড উইলিয়াম বেন্টিং, এখানে একটা লর্ড উইলিয়াম বেন্টিং কত সাল থেকে ছিল লাস্ট? এই সময় একটা অ্যাক্ট পাস হচ্ছে 1833 সালে, যেটা হচ্ছে বলছে চার্টার অ্যাক্ট। 1813 সনদ আইন, চার্টার অ্যাক্ট, আর একটা 1833 সালে। এই 1833 সালে 28 থেকে তোমার 33, লর্ড উইলিয়াম বেন্টিং 28 থেকে 33, 28 থেকে 33, এটা সময় ছিল লর্ড উইলিয়াম বেন্টিং এর গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কাকে বলবে? লর্ড বেন্টিং। তারপর এই বেঙ্গল পোস্টটা কি হয়ে গেল? ইন্ডিয়া হয়ে গেল। তাহলে ইন্ডিয়া যখন হয়ে গেল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হবে? লর্ড উইলিয়াম বেন্টিং এ হবে। এটা 1833 যে সনদ আইন চার্টার অ্যাক্ট, সেই চার্টার অ্যাক্ট অনুযায়ী ওই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটা তৈরি হলো, বেঙ্গল থেকে ইন্ডিয়া পদটা তৈরি হলো। ঠিক আছে, এই সময় একটা জিনিস আরো মনে রাখতে হবে, 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। 1835, 1835, 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ, 1835, 1835 সাল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। বাকিগুলো যেগুলো হয়েছিল দরকার নেই। তারপর হচ্ছে এই 1835 সেই জায়গাটাতে আর সেরকম কিছু নেই। তারপর আমরা চলে যাব লর্ড চার্লস ম্যাটক্যাপ। ম্যাটক্যাপ হচ্ছে তোমার, চার্লস ম্যাটক্যাপকে বলা হয় ওই যে প্রেস লিবারেটর অফ প্রেস যে ব্যবস্থা, সে প্রেস ব্যবস্থার জনক বলা হয়। লিখে রাখবে চার্লস ম্যাটক্যাপকে লিবারেটর অফ প্রেস বলা হয়। চার্লস ম্যাটক্যাপ আমি লিখেছিলাম দেখবে আগের ক্লাসে, লিবারেটর অফ প্রেস, লিবারেটর অফ প্রেস, চার্লস ম্যাটক্যাপ। চার্লস ম্যাটক্যাপকে লিবারেটর অফ প্রেস বলা হয়। আচ্ছা, ইম্পর্টেন্ট জায়গাতে যাই। এরপর 1848 থেকে 56, যে সময়টা লর্ড ডালহৌসির সময়, খুব বিখ্যাত একটা সময়, যে সময় অনেকগুলো জিনিস চালু হয়েছিল, অনেক রিনোভেশন হয়েছিল, অনেক কিছু হয়েছিল। 1848 সালে প্রথম তোমার যে সত্য বিলোপ নীতি কোন রাজ্য গ্রহণ করেছিল? সাতারা, সাতারা গ্রহণ করেছিল। আচ্ছা, সত্য বিলোপ নীতি এটা চালু হয়েছিল 1848 সালে। এছাড়াও আর কি কি করেছিল লর্ড ডালহৌসি? হ্যাঁ, রেলপথ। রেলপথ থেকে কোথায়? থানে। কত কিলোমিটার? 34 কিলোমিটার। মুম্বাই থেকে থানে হচ্ছে 34 কিলোমিটার রেলপথ চালু করেছিল। ডেটটা হচ্ছে 16 এপ্রিল, 16 এপ্রিল 1853। তারপরের বছর করেছিল বাংলায় যে ইয়েটা, ওই হাওড়া থেকে হুগলিটা রেলপথ লাইন, হাওড়া থেকে হুগলি। আর তোমার ওই ডাক ব্যবস্থার প্রচলন হয়েছিল 1854-তে। হ্যাঁ, টেলিগ্রাফ। আর তাছাড়া তোমার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, পিডব্লিউডি যে ডিপার্টমেন্টটা, সেটা চালু হয়েছিল। আচ্ছা, এই সময় একটা চার্লস উড একটা ডেসপ্যাচ দিয়েছিল। চার্লস উড যেটা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। কত সালে? 1854। এই ইয়ারটা খুব ইম্পর্টেন্ট। উডের ডেসপ্যাচ কখন দেওয়া হয়েছিল, পাস হয়েছিল? 1854 সাল, 1854। শিক্ষা বিষয়ক, এটি হচ্ছে একটি শিক্ষা বিষয়ক ডেসপ্যাচ, এবং এখানে মেয়েদের শিক্ষার একটা অধিকার দেওয়া হয়।
মেয়েদের শিক্ষার একটা অধিকার এই উডের ডেসপ্যাচে উল্লেখিত ছিল। উডের ডেসপ্যাচ 1854। তারপর মহাবিদ্রোহ হয়েছিল এবং মহাবিদ্রোহে সমস্ত ধরনের মানুষ এখানে পার্টিসিপেট করেছিল। একজন মিডিল ক্লাস থেকে লোয়ার মিডিল ক্লাস থেকে আপার মিডিল ক্লাস পর্যন্ত সাধারণ মানুষের প্রবলেমটাকে বুঝে এবং সবাই এই বিদ্রোহে সামিল হয়েছিল। সেজন্য এটাকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে আখ্যায়িত করেছিলেন একজন, কি নাম, বিডি সাভারকার। বিডি সাভারকার সিপাহী বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। বিডি সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার আর গণেশ দামোদর সাভারকার, এরা দুজন মারাঠি যুবক ছিল। ঠিক আছে, বিডি সাভারকারের লেখা একটি বইয়ের নাম বলো। এরা এই ভিডি সাভারকার একটা কেসে ফেঁসে গেছিল এবং তারপর জেলে বেশিরভাগ সময়টা কাটিয়েছিল। সেই কেসটার নাম কি? ভিডি সাভারকার 1904 সালে লন্ডনে গেছিল এবং লন্ডনে যাওয়ার পর ওখানে পড়াশোনা করার সাথে সাথে একটি বই লিখেছিলেন। বইটির নাম ছিল মাক্সিনি চরিত। ম্যাক্সিনি চরিত, এই ম্যাক্সিনি চরিত বইটিতে আমরা ভিডি সাভারকার এবং তার যে বিপ্লববাদী চিন্তা ভাবনা, এই বিপ্লববাদী চিন্তা ভাবনার অনেক কিছু জিনিস আমরা জানতে পারি। ভিডি সাভারকার 1910 সালে একটা কেসে ফেসে গেছিল, যে কেসটার নাম হচ্ছে নাসিক কনস্পিরেসি কেস, নাসিক ষড়যন্ত্র মামলা। কি নাম? নাসিক ষড়যন্ত্র মামলা। 1910 সালে ভিডি সাভারকার এবং গণেশ দামোদর সাভারকার এরা একটা কেসে ষড়যন্ত্র মামলায় জড়িত হয়ে পড়ে এবং তাদেরকে জেলে যেতে বাধ্য করা হয় এবং তাদেরকে সেলুলার জেলে রাখা হয়। সেলুলার জেল কোথায় আছে? সেলুলার জেল আন্দামান নিকোবরে। এখন টুরিস্ট স্পট হয়ে গেছে সেলুলার জেল আন্দামান নিকোবর। আচ্ছা, ভিডি সাভারকার এই জেলে থাকাকালীন দেখবে জেলের দেওয়ালে অনেক কিছু জিনিস লিখে গেছিলেন। ঠিক আছে, জেলের দেওয়ালগুলো পুরো ভর্তি করে গেছিলেন। এইরকম ধরনের একজন ইংরেজি শর্ট স্টোরি রাইটারের জীবনী পুরোপুরি মেল খায়। ওনার নাম শুনে থাকবে, একজন শর্ট স্টোরি রাইটার ও হেনরি। ও হেনরি ছিল ছদ্মনাম তার। ঠিক আছে, উইলিয়াম হ্যারি পটার। ঠিক আছে, একজন বিখ্যাত ছোট গল্পকার ও হেনরি। যে লাস্ট লিভ বলে পরীক্ষা তো আসে অনেক সময়, লাস্ট লিভ বিখ্যাত বিখ্যাত না ছোট গল্প তিনি লিখেছেন। 100টা শর্ট স্টোরি আছে। তো তিনি জেলে বসে বসে লিখতেন এই ভিডি সাভারকারের মতো। একজন জেলের কয়েদির লেখা কেউ পড়বে বলে মনে হয় না, তার জন্য তারা কি করতো, বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে তারা লেখালেখি করতো। একজন পুলিশ অফিসার সেই লেখাগুলো পাবলিশ করেছিল। সেগুলো নিয়ে অনেক গল্প আছে। তো ভিডি সাভারকারের নামে আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায় আছে? ভিডি সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওটা আন্দামান নিকোবরের যে ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, সেই পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টের নাম হলো ভিডি সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কারণ ভিডি সাভারকার বেশিরভাগ জীবনটায় তিনি সেলুলার জেলে কাটিয়েছেন এবং তাকে স্মরণ করে রাখার জন্য ভিডি সাভারকারের নামটা আমরা মনে রাখি এবং এই সেলুলার জেলের স্মৃতি হিসাবে এখানে এয়ারপোর্টের নাম দেওয়া হয়েছে পোর্ট ব্লেয়ারের ভিডি সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, ভিডি সাভারকার ভারতের ওই স্বাধীনতার প্রথম যুদ্ধ কোনটাকে বললো? মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? 1957 সালে। কোথায় শুরু হয়েছিল প্রথম? কত তারিখে শুরু হয়েছিল? কার হত্যাকে কেন্দ্র করে শুরু হয়েছিল এবং মেন কারণ কি ছিল শুরু হওয়ার? মানে যেটার জন্য মানে ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়েছিল। মঙ্গল পান্ডে ছিল প্রথম শহীদ। কত কত তারিখ শহীদ হয়েছিল? দেখ, মঙ্গল পান্ডে প্রথম হয়েছিল ব্যারাকপুরে। ব্যারাকপুরে শুরু হয়েছিল। এই মঙ্গল পান্ডে ছিল প্রথম শহীদ। তো এখানে কি বললাম, যেখানে সমস্ত ক্লাসের পিপল ওই যে একটা কার্তুজ বানানো হতো, সেটা ওই মানে আমাদের যে গরুর গরুর বলছি ওই চামড়া দিয়ে যে কার্তুজটা বা শুকরের চর্বি দিয়ে এই কার্তুজটা বানানো হতো, গুলিটা, যেটা প্রতিবাদ করেছিল ভারতীয়রা। এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট কজ, মানে সেই সময়ের মানে যুদ্ধটা হওয়ার জন্য সাথে সাথে যে কারণটা উঠে এসেছিল ওই কার্তুজ ব্যবহারের কে কেন্দ্র করে। ঠিক আছে, যাতে করে এরা ব্রিটিশরা সেটা ব্যবহার করতে না পারে এবং সেই সময়ের উপর ভিত্তি করে সেই সাথে সাথে এই আন্দোলনটা চালু হয়েছিল, মহাবিদ্রোহ। এবং সেই সময় মোগল সম্রাট, আর ডেটটা হচ্ছে 29শে মার্চ। 29শে মার্চ পর এটা 10 তারিখ 10ই মে মিরাটে শুরু হয়েছে।
প্রথম নেতা, প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পান্ডে। সেই সময় মোগল সম্রাট কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ। তাকে নেতা বলে মানা হতো, ভাবতো আর কি সবাই। দেখো 1857 তো মহাবিদ্রোহ হয়ে গেল। তারপর 1858 সালে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস। কি বললাম? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটাকে কি বলা হয়? ভারত শাসন আইন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত শাসন আইন, যেটাকে মহারানীর ঘোষণাপত্র। মহারানীকে এখানে, হ্যাঁ, মহারানী বলতে কাকে বোঝানো হয়? মহারানী ভিক্টোরিয়া। মহারানীর ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রে কি ছিল বলতো? একটু যদি কিছু বলতে পারো, কি বলা হয়েছিল? এখানে পোস্টটা প্রথমত চেঞ্জ হলো। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটা থেকে ভাইসরয় তৈরি হলো। প্রথম ভাইসরয় কে হলো? লর্ড ক্যানিং। তাহলে কোশ্চেন হতে পারে মহাবিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিল? এই ভারতের গভর্নর জেনারেল কে ছিল? বলো। লর্ড ক্যানিং হবে। লর্ড ক্যানিং এর সময় চেঞ্জ হচ্ছে, তাহলে শুরুটা শেষটা লর্ড ক্যানিং হবে। কোশ্চেন হতে পারে যে কোনো কিছু, যে এই সময় গভর্নর জেনারেল কে ছিল, এই সময় ভাইসরয় কে ছিল। বলবে যে উডের ডেসপ্যাচ যখন চালু হয়, উডের ডেসপ্যাচ যখন এটা শিক্ষা সংক্রান্ত আইনটা চালু হয়, তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিল। যে কোনো সময় রিলেটেড মানে কি টাইম টিনিয়র গুলো বোঝার জন্য এই গভর্নর জেনারেল ভাইসরয়টা পড়ানো, যাতে করে পরপর তার সময় কি ঘটনাগুলো ঘটেছে একটু একটু জাস্ট রিক্যাপ করা। তারপর আমরা ইম্পর্টেন্ট আলাদা করে পড়বো, মহাবিদ্রোহ পড়বো আলাদা করে, ঠিক আছে? তারপর তোমরা বাকি আইএনসি, ইন্টারন্যাশনাল কংগ্রেস, মডার্ন হিস্ট্রিটা ভালো করে পড়তে হবে। তো সেগুলো আলাদা করে পড়বে। এখন শুধুমাত্র টাইম টিনিয়র গুলো বোঝার জন্য একটু পরপর জিনিসগুলোকে বলে রাখছি, যাতে যতটা মনে থাকে, এবং এজ ওয়াইজ জিনিসগুলো বারবার লিখে লিখে পড়ো, যেভাবে লেখানো হচ্ছে সেভাবে লিখে লিখে পড়ো। এরপর যেটা মনে রাখতে হবে যে 1858 সময় যে লর্ড ক্যানিং হচ্ছে ধরো প্রথম আমাদের ভাইসরয় অফ ইন্ডিয়া। ভাইসরয় কথার অর্থ কি? এদেরকে সবার নামের শুরুতে দেখবে এই লর্ড কথাটা ব্যবহার করা হয়। লর্ড ক্যানিং, তারপর লর্ড। ভারতের শেষ ভাইসরয় কে? আর স্বাধীন ভারতে যদি বলা হয় শেষ, চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছে শেষ। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় যদি গভর্নর জেনারেল বলা হয়, চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথম ভারতীয়। প্রথম ভারতীয় হলে ওটাই হবে। দেখো তোমরা জিকের জন্য ইংলিশ ভার্সন যদি পড়ো, তাহলে লুসেন্ট বা তরুণ গোয়েলটা ফলো করতে পারো। বাংলা ভার্সন করলে ওই তুলসীর বইটা করতে পারো, মোটামুটি ভালো আছে। বাংলা ভার্সনে সেরকম বই আমার পছন্দ খুব একটা হয় না। সব বইগুলোর মধ্যে কিছু কিছু জিনিস পড়বে, সব জিনিসগুলো দেওয়া থাকে না। এখন তো বাংলা ভার্সনের বই বেরিয়েছে, বিগত 5 বছর আগে বাংলা ভার্সনে সেরকম কোনো অথেন্টিক বই ছিল না। এখন ক্র্যাক ট্র্যাক যেগুলো অনেকগুলো বের করেছে, মোটামুটি কাজ জ্বালা থেকে আছে, স্টুডেন্টদের জন্য পড়ার জন্য ভালোই আছে, খারাপ নেই। বা আদার্স বাকি গুলো বেরিয়েছে। আগে তো সেরকম কোনো বই থাকেনি বাংলা ভার্সনে। বা যেগুলো রিমোট রিনোভেশন করেছে কিছু বই, যে তুলসীর বইটা কিনতে বলছিলাম, ওটা কিনতে পারো, ওটাও পড়তে পারো, খারাপ নেই, ভালো আছে। দেখো 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হলো, এবং তারপর একটা অ্যাক্ট পাস হয়েছিল যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এরপর 1858 থেকে পরপর জিনিসগুলো বলছি। 1861 সালে পাস হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। 1861 সালে কি পাস হচ্ছে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। দেখো 10-15 মিনিট একটু পড়িয়ে দিই ভালো করে, তারপর ছেড়ে দিচ্ছি। আর ভালো লাগছে না মনে হচ্ছে তোমাদের। এবং এখানে একটা লিখে রাখবে ইন্ডিয়ান পেনাল কোড। ইন্ডিয়ান পেনাল কোড হচ্ছে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস প্রতিষ্ঠা হচ্ছে,
এই সময়টাতে 1857-58 সময় ইউনিভার্সিটি গুলো তৈরি হচ্ছে, ইউনিভার্সিটি অফ কলকাতা, বোম্বে আর মাদ্রাস। যখন এগুলো হাইকোর্ট প্রতিষ্ঠা হচ্ছে একসাথে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হচ্ছে একসাথে, ব্যাংক প্রতিষ্ঠিত হচ্ছে একসাথে, এই যখন তিনটে জিনিস মানে এদের কলকাতা, বোম্বে আর মাদ্রাস, এই তিনটে ব্যাংক একসাথে তোমার মার্জ হয়েছিল। এই তিনটে ব্যাংক আলাদা আলাদা ছিল, ঠিক আছে। 1921 সালে তিনটে ব্যাংক মার্জ হয় ইম্পেরিয়াল ব্যাংক নামে, একসাথে হয়ে গেছিল। তারপর এটা পরবর্তী ক্ষেত্রে আমরা যেমন এখন স্টেট ব্যাংক হয়েছে, সেরকম এখানে ইউনিভার্সিটি অফ কলকাতা, বোম্বে, মাদ্রাস এই সময়টাই তৈরি হয়েছিল। ইউনিভার্সিটি অফ কলকাতা, বোম্বে এন্ড মাদ্রাস 1857। এই সময় বাংলাতে তোমার ইন্ডিগো রিভাল, ইন্ডিগো মানে কি নীল, যে বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এই সময় এই ঘটনাগুলো 1959, 1960 এই সময় এই ঘটনাগুলো ঘটছে। নীল বিদ্রোহের সময় কতগুলো পত্রিকা, যেমন ধরো তোমার হিন্দু প্যাট্রিয়ট একটা পত্রিকা, ম্যাগাজিন। নীল দর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত এটা কি করেছিল? ইংলিশে ট্রান্সলেট করেছিল। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত ইয়ের নাম বলতো, কাব্যগ্রন্থ? মেঘনাদ বধ কাব্যগ্রন্থ। আচ্ছা, তারপর সেই সময়কে কেন্দ্র করে আরো অনেক পত্র পত্রিকা, ম্যাগাজিন ছিল, যেমন হিন্দু প্যাট্রিয়টটা খুব বিখ্যাত। সাঁওতাল বিদ্রোহ 1859, নীল বিদ্রোহ 1859-60 এই সময় সব ঘটনাগুলো ঘটছে। তো ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়া কি করলো, যে কিছু ভারতীয়দেরকে সুযোগ দিল, মানে একটা 15 জনের মেম্বারের কমিটি বানালো, যে কমিটিতে কিছু ভারতীয়দেরকে সুযোগ দেওয়া হলো, যাতে করে ভারতীয়রা বুঝতে পারে যে আমাদের ডিমান্ড গুলো মানা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখেছো যে কংগ্রেসের দেখবে দুটো ভাগ হয়েছিল, চরমপন্থী, নরমপন্থী। কিছু দল ভারতীয় মানুষ ছিল যারা চেয়েছিল যে ব্রিটিশরা থাকুক, ব্রিটিশরা যেন আমাদের ডিমান্ড গুলোকে মেনে নেয়। যখন দেখলো যে মহারানী দেখলো যে ইন্টারন্যাশনাল একটা প্রেসার পড়তে পারে ভারতীয়দের উপর, একটা দেশের উপর এতদিন ধরে একটা শাসন পরিচালনা করা, এটার জন্য একটা পার্টিকুলার রুলস মানে রেগুলেশন রাখবে। এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা খুশি করেছে, কিন্তু এরপর আর করা যাবে না। এরপর দেখলো যে ভারতীয়দেরকে শান্ত করে কোন রকম ভাবে আমাদেরকে শাসন পরিচালনাটা করতে হবে। সেজন্য কিছু ভারতীয়দেরকে সুযোগ দিল, কিছু বুদ্ধিজীবী মানুষ যারা ভারতীয়দেরকে কিছু চাকরি বাকরি এগুলো দিতে শুরু করলো। এর আগে কোনো ভারতীয় আইসিএস পাস করলেও কোনো চাকরি পেত না, ঠিক আছে, তাদেরকে সেরকম ভাবে কোনো জায়গাতে সুযোগ দেওয়া হতো না। এরপর এই গভর্নমেন্ট অ্যাক্ট 1857-58 পর মহারানী এটাকে বলা হয় ক্রাউন রুল, এই ক্রাউন রুলটা চালু হলো এবং ভারতীয়দেরকে সুযোগ দিতে শুরু করলো। এবং দেখবে তোমরা এরপরে বিভিন্ন পত্র পত্রিকার একটা ভূমিকা আছে, লেখালেখি, মানুষ বিভিন্ন ভাষায় লেখালেখি করতে শুরু করে, এবং যাতে করে বিরাট কিসের জন্য এই পত্র পত্রিকাগুলোর ভূমিকা হচ্ছে মানুষের মধ্যে জাতীয়তা বোধকে জাগ্রত করা। অনলি পারপাস, একমাত্র উদ্দেশ্য ছিল এই পত্র পত্রিকা ম্যাগাজিন লেখার জাতীয়তা বোধ, ন্যাশনালিজম থিওরিটিকে ডেভেলপমেন্ট করা। গান্ধীজি কেন এত পপুলারাইজ হয়েছিল? গান্ধীজি এই জাতীয়তাবোধের ধারণাটাকে সকল মানুষের মনে এবং একদম নিচু স্তরের চিন্তা ভাবনাটাকে একদম আপার মিডিল ক্লাস মানুষের মধ্যে এই ক্ষোভটা তাদের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ করেছিল, এবং বিভিন্ন জায়গার কৃষকদেরকে একত্রিত করেছিল। স্বাধীনতার পিছনে এই কৃষক যে আন্দোলনগুলো, কৃষক যে বিভিন্ন যে বিদ্রোহগুলো, এটাই ছিল প্রধান কারণ। কারণ কৃষকরা সবসময় দেখতে পাচ্ছ তোমরা, রায়তহারী বন্দোবস্ত, মহলহারি বন্দোবস্ত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ট্যাক্স কালেকশনের উপর ভিত্তি করে যে আন্দোলনগুলো হয়েছে, সব কৃষকদেরকে কেন্দ্র করে। কৃষকরা সব দিন কিন্তু সাফার করেছে এই স্বাধীনতা। এবং এই সময়টাতে যখন মহারানী ঘোষণাপত্র প্রকাশ করলো, এবং তারপর দেখবে বিভিন্ন পত্র পত্রিকা যখন বিভিন্ন ভাষায় লেখা হচ্ছে এবং সাধারণ মানুষের কাছে একটা আলোড়ন তৈরি হচ্ছে, এবং তারপরেই একটা ব্রিটিশ সরকার একটা অ্যাক্ট পাস হলো, যেটার নাম হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রকাশ করা যাবে না, কোনো ল্যাঙ্গুয়েজে কোনো প্রকাশ হবে না, শুধুমাত্র যা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। কারণ অন্য ল্যাঙ্গুয়েজে প্রকাশ করলে ওরা বুঝতে পারছে না কি লেখা হচ্ছে, এবং সাধারণ মানুষের তাতে গভীরভাবে মনোনিবেশ করছে এবং মানুষের মনগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। তাহলে স্বাধীন দেশীয় ভাষায় কোনো প্রকাশ করা যাবে না। এবং তারপরে তোমরা দেখেছো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, এবং জাতীয় কংগ্রেসটাকে প্রথমত ওরা এত গুরুত্ব দেয়নি, কারণ হচ্ছে ওরা ভেবেছিল যে জাতীয় কংগ্রেসটা একটা অর্গানাইজেশন হবে যাতে করে ওরা বিপ্লববাদী চিন্তা ভাবনা নিয়ে থাকবে, যে সমস্ত লিডার হবে, লিডিং করবে, তাদেরকে কোনোভাবে আমরা
সান্ত্বনা দিয়ে দেব বা কোনোভাবে তাদের দাবি দাওয়াগুলো দেখে পর আমরা কাজ করতে সুবিধা হবে, এই কথা ভেবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় তারা সাহায্য করেছিল। তাছাড়া জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হতে দিত না। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগেও ভারতে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন তৈরি হয়েছিল, যে অর্গানাইজেশনটার নাম হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1836 সাল 1836 সালে প্রথম বলা হয় একটি রাজনৈতিক সংগঠন ভারতের, যেটার নাম হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। তো এটা হচ্ছে প্রি কংগ্রেস একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন এখানে আরো অনেকগুলো তৈরি হয়েছিল, ল্যান্ড হোল্ডার সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এই ধরনের কিছু অর্গানাইজেশন তৈরি হয়েছিল। তাহলে ঘটনাটা বোঝো, যেখানে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেগুলো সূত্রপাত হচ্ছে কৃষক আন্দোলনগুলোর মধ্য দিয়ে। এই যে গভর্নর জেনারেল ভাইস রয় যারা থাকছে, তারা সেই জিনিসগুলোর উপর দেখভাল করছে। এবং তারপর আমরা দেখবো একটু এজ ওয়াইজ পরপর যে কে কে ছিল বলে দিচ্ছি। দেখো, লর্ড ক্যানিং এর পরে লর্ড এলগিন, তোমরা এজ ওয়াইজ একটু সব জায়গাতে যে কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে, জিনিসগুলোকে দেখে পরপর লিখে একটু তোমরা এজ ওয়াইজ গুলো লিখবে পরপর, যদি কোনো সূত্র তোমাদের মনে হয় সেটা ইউজ করা যেতে পারে, সেভাবে তোমরা যে কোনো ভাবে মনে রাখার চেষ্টা করতে পারো। কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো আমি সেগুলো একটু বলে রাখছি। এরপর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা হচ্ছে লর্ড মেও। লর্ড মেয়োর সময় যে ঘটনাগুলো ঘটেছিল, লর্ড মেও 1869 থেকে 72, যে সময় ভারতের প্রথম সেন্সাস হয়েছিল। 1872 সালে ভারতের প্রথম জনগণনা লর্ড মেয়োর সময় হয়। লর্ড মেয়োর সময় ভারতের প্রথম জনগণনা শুরু হয়। এবং 1800 ইন্ট্রোডাকশন অফ স্টেট রেলওয়ে, বিভিন্ন আন্দামান নিকোবর যে জায়গাগুলোতে রয়েছে, বলছে যারা কনভিক্ট ছিল তাদেরকে অফিসে মেরে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখেছি লর্ড মেয়র। এবং এখানে সেন্সাস শুরু করে প্রথম, এটাই মনে রাখবে যে সেন্সাস শুরু করেছিল এবং একটা মেয় কলেজ তৈরি করেছিল আজমেরে। এখানে সেরকম আর কিছু নেই। তারপর বিভিন্ন রিবেলিয়ন হচ্ছে, নর্থ ব্রুক বলে একজন ভাইসরয় ছিল। নর্থ ব্রুকের পর তোমরা আসছে ওই, হ্যাঁ, ডাফরিন কোথায়? তারপর তোমার 1800 ওই লর্ড লিটন আছে, তারপর রিপন আছে। লর্ড লিটন আছে, তারপর লর্ড রিপন আছে। লিটনকে বলা হয় তোমার যে ঠিকঠাক ভাবে কাজ করেনি, মানে তাকে একজন অত্যাচারী গভর্নর ভাইসরয় ধরা হতো, লর্ড লিটন। তারপরে ছিল রিপন, 1876 থেকে 80, 80 থেকে 84, তারপর আসছে ডাফরিন। ঠিক আছে, ডাফরিনের সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। তো লর্ড লিপন আর লর্ড রিপন কে ভালো হিসাবে ধরা হতো, কারণ তিনি অনেকগুলো ল্যান্ড রেভিনিউ তোমার অ্যাক্ট চালু করেছিল। ল্যান্ড রেভিনিউর উপর আইন কিছু চালু করেছিল, যাতে করে কোনো ট্যাক্স কালেকশন সেরকম ভাবে করা হতো না, যাতে করে মানুষের মন অনেকটা জয়লাভ করেছিল। লর্ড লিটনকে কিন্তু পছন্দ করতো না মানুষ, লর্ড রিপন কে অনেকেই মানে সবাই পছন্দ করতো। তারপর হচ্ছে লর্ড ডাফরিন, যে সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। তো এই জায়গাতে লর্ড রিপন ডাফরিন পর্যন্ত একটু দেখে আসো, এই জায়গায় রিলেটেড কিছু ইনসিডেন্ট। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে ঘটনাগুলো ঘটছে বললাম, বিভিন্ন পত্র পত্রিকার যে আবিষ্কার হচ্ছে, মানে প্রচলন হচ্ছে, এবং তার সাথে সাথে তোমরা বিখ্যাত কয়েকজনের নাম পাবে। যেমন ধরো 1828 ব্রাহ্ম সভা, তারপর ব্রাহ্ম সমাজ তৈরি হচ্ছে, এরকম কিছু সভা সমিতি তৈরি হয়েছিল, যেগুলো তোমার ব্রাহ্ম সমাজ পরবর্তী ক্ষেত্রে দুটো ভাগে ভাগ হয়। নববিধান ব্রাহ্ম সমাজ, একটা সাধারণ ব্রাহ্ম সমাজ, এরকম ভাগ হয়েছিল। কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, এই নামগুলো তাদের পরিচিত একটু দেখে রাখ। ক্লাস 10-এর যে হিস্ট্রি বইটা হয়, ক্লাস 10-এর হিস্ট্রি বইটা একটু পড়বে, এখন মডার্ন হিস্ট্রি যেটা আছে এইগুলো একটু পড়বে। তারপর তোমার 1876 বললাম যে একটা ভার্নাকুলার প্রেস একটা, 1876 একটা অর্গানাইজেশন তৈরি করেছিল বিখ্যাত একজন নাম, যার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। যে একটা সভা তৈরি করেছিল, যেটার নাম হচ্ছে ভারত সভা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তার সাথে আনন্দমোহন বসু, এরা দুজনে মিলে এই ভারত সভা গঠিত হয়েছিল। এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটা ম্যাগাজিন ছিল, যেটার নাম ছিল বেঙ্গলি। বেঙ্গলি পত্রিকায় প্রথম এই জাতীয় কংগ্রেস কথাটি ব্যবহার করা হয়েছিল। এটা পরীক্ষায় কোশ্চেন আছে যে বেঙ্গলি পত্রিকাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ করা হয় জাতীয় কংগ্রেস কথাটি, এটা বেঙ্গলি পত্রিকায় প্রকাশ হয়েছিল। এবং জাতীয় কংগ্রেসের সাথে পরবর্তী ক্ষেত্রে ভারত সভা যুক্ত হয় 1986 সালে। 1985 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, 1986-তে ভারত সভা জয়েন করেছিল জাতীয় কংগ্রেস। এইরকম বিভিন্ন
ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বিভিন্ন পত্রপত্রিকার মধ্য দিয়ে, বিভিন্ন বিদ্রোহ মধ্য দিয়ে শুরু হয় বিপ্লববাদী একটা চিন্তা ভাবনা, এবং এইভাবে চলতেছিল। তো এই জায়গাটায় আরো ভালো করে আমরা ডিটেলসে পরের দিন আরেকবার পড়তে হবে, কারণ এইটুকু সময় হবে না, অনেকটা বেজে গেল, 11টা বেজে গেল। পরের দিন একটু আগে করব। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। আর এসটি তোমাদের বেশ জিওগ্রাফি পলিটির একটা যারা নতুন আছে যে নোটসটা দিয়েছি তোমাকে দিয়ে দেবো, ওটা একটু লিখে পড়ে আসবে প্রথম 4টে চ্যাপ্টার।